দিনে 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 খুশিয়া পরিবে রঙ্গিলা দালানের মাটি গোসাইজি কোন রঙে দিনে দিনে খুশিয়া পরিবে রঙ্গিলা দালানের মাটি গোসাইজি কোন রঙে বলল না কাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রঙে বলল না কাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রঙে আর বৃদ্ধা না কাল গেল ভাবিতে চিন্তিতে বৃদ্ধা না কাল গেল ভাবিতে চিন্তিতে গুরু ভজিব কোন কালে গোসাইজি কোন রঙে ও দিনে দিনে খুশিয়া পরিবে রঙ্গিলা দালানের মাটি গোসাইজি কোন রঙে বান্ধাছেন ঘর মিছা মিছা দ্বন্দ্ব মাঝে গোসাইজি কোন রঙে ও দিনে দিনে ও দিনে দিনে খুশিয়া পরিবে রঙ্গিলা দালানের মাটি গোসাইজি কোন রঙে বাহ, দুর্দান্ত। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের পর্দায় কালের সুরে। আজকে আমাদের গান শোনাচ্ছিলেন পূজা। দুর্দান্ত একটি গান দিয়ে আমরা শুরু করলাম। গান শুনতে শুনতে আপনাদেরকেও জানালাম স্বাগত। এবার আমরা একটু ফিরবো পূজার কাছে। পূজা, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আপনার গান শুনতে শুনতে আরেকটু ভালো আছি আর কি। বাহ, সুন্দর। সবকিছু মিলিয়ে এই যে সময়টায় আপনি আমাদের সময় দিচ্ছেন, এই সময়টা আসলে ঈদের সময়। বাংলাদেশে আসলে ঈদ তো একটা এভারগ্রিন কালচার, সবার জন্যই মোটামুটি। সো এই সময়টাকে কিভাবে এনজয় করা হয়? বলতে গেলে আমি তো সবসময় ঢাকাতেই থাকি, থাকা হয় আর কি। যখন একটু ছুটি পাই তখন বাবার বাসায় বা বাবার বাসার বাইরে কোথাও ঘুরতে যাই, এইভাবেই কাটে। প্রোগ্রাম থাকে, কিছু শুটস থাকে, এইসব ভাবেই কেটে যায়। ভালোই লাগে তখন। মানে একটা তারপরেও একটা ফিল থাকে না যে একটা ছুটির সময় কাটাচ্ছেন, সব বন্ধু বান্ধব আছে, তাদের সাথে কেমন মানে এনজয়েবল? খুবই মজা হয়, সবাই একসাথে আড্ডা দিই, গান করি, সারা রাত জেগে গান করা হয়, খাওয়া দাওয়া, অনেক কিছু মিলে একদম ফাটাফাটি যায়। মানে ঈদের বিশেষত্ব কি সেই গানে গিয়েই থাকে কিনা কোথাও? একদম, বলতে গেলে সেটাই হয়। আসলে কি, আমাদের যারা সিঙ্গার আমাদের এভাবেই যায়। আমরা কোনো অকেশন পড়লে আমাদের সবার আগে প্রোগ্রাম পড়ে। যেমন ঈদ চলে আসছে, কিন্তু আমাদের সবার প্রেশার, এখন সামনে প্রোগ্রাম আছে, সবাই শুটের জন্য ব্যস্ত, এইভাবেই সময় কেটে যাচ্ছে। মানে অন্য পেশাজীবীরা যে সময়টা ছুটি বা অবকাশ যাপন করে সেই সময়টা আপনাদের ব্যস্ত থাকতে হয়। হ্যাঁ, একদম। এই যে ব্যস্ততা, মাঝে মধ্যে মনে হয় না যে এই ব্যস্ততাটা একটু বিরক্ত লাগছে, বা এরকম না হলে ভালো হতো, একটু এনজয় করতে পারলে ভালো হতো অবকাশটাকে? হ্যাঁ, এটা তো মনে হয়। কারণ আমি আমার মনের মতো চলতে পছন্দ করি। তো যখন আমার মনে হয় যে না, এখন একটু ব্রেক নেওয়া উচিত বা এখন একটু একা থাকতে চাই, তখন আর কি নিজের মতো করে সময় কাটাই। তখন আর কোনো শুটস, কোনো কি বলবো যে প্রোগ্রাম, এগুলো আমি আসলে নেই না। নিজের মতো করে আলাদা থাকি, সবার থেকে একটু আলাদা থাকি, একা একা বন্ধুদের সাথে থাকা হয় সবসময়, এটা ঠিক। কারণ আমি আবার খুব ফান লাভিং পার্সন,
দ্যাটস ওয়াই আমি হচ্ছে একটু বন্ধুদের সাথে থাকতে বেশি পছন্দ করি। একাকিত্ব ভালো লাগে না? না। আচ্ছা, সেক্ষেত্রে আসি, যেহেতু বললেন একাকিত্ব যাপনের যে সময়ের কথা বললেন, সবকিছু থেকে একটু সরে থাকেন, তখন কোন ধরনের গান খুব বেশি মাথায় আসে? সফট গান, রোম্যান্টিক গান, এগুলোই বেশি করা হয়, কারণ ফোক আমার সেফ জোন। বাট রোম্যান্টিক গান আমার খুব পছন্দ, আর রোম্যান্টিক গানের বাইরে যদি বলা হয় ক্লাসিক্যাল গান আমার খুব পছন্দ। এগুলো সবসময় শোনায়, গান তো সবসময় শুনি। বেড়ে ওঠা কিভাবে? বেড়ে ওঠা মানে ছোটবেলা cultural থেকে মানে কালচারাল সাইডে অবশ্যই, মানে কালচারাল দিক থেকে আপনার হয়তো গ্রো আপ, হ্যাঁ। কিন্তু আমি জানতে চাচ্ছি যে ক্লাসিক মানে কোন ধরনের জনরার গান আপনার করে বড় হওয়া? আমি নজরুল সঙ্গীত করে বড় হয়েছি। আচ্ছা, আমার বাবা হচ্ছে খুলনার খুব ভালো একজন শিল্পী, নামকরা শিল্পী বলা যায় তাকে, তাকে সবাই চেনে খুলনাতে, বাউল সম্রাট বলে। তার কাছ থেকেই আমার হাতে খড়ি এবং তার কাছ থেকেই আমার নজরুল সঙ্গীত শেখা। নজরুলের প্রতি অনেক বেশি ভালোবাসা থেকে বেড়ে ওঠার জন্য, মানে আমার বাবা বলে বেসিক্যালি যে তুমি যত ক্লাসিক্যাল শিখবা তোমার গলা তত বেশি সুন্দর হবে। অন্য যে কোনো কাজ হ্যাঁ, আপনি আরো ভালো করতে হ্যাঁ। পারবেন। দ্যাটস ওয়াই পরে আসলে ফোকে আমি শিফট হয়েছি, তবে আসলে আমার প্রথম জোন ছিল ক্লাসিক। ক্লাসিককে বলা হয় দ্য মাদার অফ মিউজিক। হ্যাঁ, এক্স্যাক্টলি। সেখান হ্যাঁ। থেকে আপনি অন্য অনেক জনরার গান হ্যাঁ। করতে পারবেন। সেক্ষেত্রে যদি আসি, গান কি লেখা হয় কখনো? না, এই ট্যালেন্টটা এখনো হয়ে ওঠেনি, ইচ্ছা আছে। আপনি বললেন যে আপনার বাবাও একজন শিল্পী মানুষ, হুম। তিনি নিশ্চয়ই লেখেন। অনেক গান করেছে, অনেক গান আছে তার লেখা, তার অনেক গান সুর করা সে নিজে করেছে, বেতারে গান করেছে, টিভিতে গান করেছে। তার লেখা কোনো একটা গান কি আপনার গলায় আমরা শুনতে চাইতে পারি কিনা? হ্যাঁ, শোনা যাবে অবশ্যই। কি করে ফেরাবে বলো আমাকে, কি করে ফেরাবে বলো আমাকে, আমি তো আগেরই মতো অনেক কাটার পথ পার হয়ে এসেছি, শুধু তোমায় যে ভালোবেসেছি, শুধু তোমায় যে ভালোবেসেছি, এ আমার শূন্য হৃদয়ে, এ শুধু তোমারই জন্য, এ আমার শূন্য হৃদয়ে, এ শুধু তোমারই জন্য, কাছে রেখে ভালোবেসে করেছিলে ধন্য, কাছে রেখে ভালোবেসে করেছিলে ধন্য, শুধু নয়নের জলে একাকী ভেসেছি, শুধু তোমায় যে ভালোবেসেছি, শুধু তোমায় যে ভালোবেসেছি। দুর্দান্ত। আপনি বলছিলেন যে উনি ফোক করেন, হ্যাঁ, কিন্তু এটা শুনে কিন্তু ফোক ফিল পেলাম না। আমার কাছে মনে হচ্ছে ক্লাসিক। ওইটাই আমি আসলে বললাম যেটা, আপনার যে বাবা তাহলে মাল্টিভার্স। হ্যাঁ, তার গলায় যদি কেউ নজরুল সঙ্গীত শুনে তাহলে তার বলতে হবে যে না, যে এটা আসলে সম্ভব না, যে কেউ এত সুন্দর ফোক থেকে এত সুন্দর নজরুলে কিভাবে ট্রান্সফার হতে পারে। সে সব ধরনের গান লেখে, ফোক, আধুনিক, ক্লাসিক্যাল, বেশিরভাগ ফোক, কারণ তার থেকেই আমি আসলে ফোকে ট্রান্সফার হয়েছি, কিন্তু তারপরও তার আধুনিক গানের লেখনী অনেক সুন্দর। মানে আমরা কি ধরে নিব যে আপনি সন্তানের বাইরে ওনার একজন ফ্যান, অনুরাগী? একদম। তার গলা, তার গাওয়ার স্টাইল সবটা আমি নেওয়ার চেষ্টা করি, বাট কতটা পেরেছি এখনো জানি না। মিউজিক নিয়ে বাবার সাথে কোনো একদম মনে রাখার মতো কি মেমোরি আছে, একটু শুনতে চাই। মেমোরি বলতে গেলে ছোটবেলায় বাবা অনেক মারতো। কারণ কি, মানে প্রচন্ড রাগী তো, যখনই মানে সবসময় শিখাতো, যখনই শিখাতে বসতো গান একটা করতেছি, করার মধ্যে যখন আমি সামহাউ ভুল করলাম, বা একটা গান যদি তার 3বার 4বার দেখাতে হয়, ঠাস করে পিঠের উপর। মানে শিল্পী হিসেবে দুর্দান্ত হলেও শিক্ষক হিসেবে একটু অধৈর্য ছিলেন কিনা?
ধৈর্য বাঁধ ভেঙে যেত, মানে আমাদের সাথে যখন বসতো তখন বাঁধ ভেঙে যেত। এর বাইরে যখন স্টুডেন্ট তার ছিল সেক্ষেত্রে সে খুবই কাম ডাউন। সেটা হয়তো আপনাদের প্রতি ওনার প্রত্যাশাটা অনেকটা বেশি ছিল, এটা সবসময় যে ওদেরকে কেন এতবার দেখাতে হবে বা ওরা নিজেরা কেন এই চেষ্টাটা করছে না। হ্যাঁ। এরকম কোনো বিশেষ স্মৃতি কি আছে কিনা কোনোদিন, যে মার খেয়েছেন, যে না অভিমান হয়েছে যে গানই করবো না, এই ধরনের না, কোনো স্মৃতি অভিমান আছে কিনা? অনেক হয়েছে। যখন আমি মার খেতাম তখন কাঁদতে কাঁদতে, এই গান করতেছিস না কেন, ভালো করে কর, কাঁদতে কাঁদতে গান করতে হয়। মানে এই যে মেমোরিজগুলো, এগুলো আসলে রিক্রিয়েট আর কোনোদিন হবে না। কিন্তু এরকম হয়েছে যে না গান করব না, তখন বাবার মুখের দিকে তাকায় মনে হয়েছিল যে না, এই মানুষটা এতটা চায় আমি গান করি, এত পছন্দ করে। কারণ আমি কিন্তু প্রথমে নাচ করতাম, নাচের থেকে পরে বাবার জন্য, বাবার মুখের দিকে তাকিয়ে না গানে চলে আসতে হবে, কারণ সে চায় আমি খুব ভালো একটা জায়গায় যেন পৌঁছাই। এখন তার অপিনিয়ন কি? এই যে আজকে একটা লোহা পিটিয়ে ধরেন আপনাকে একটা কাঠামোতে নিয়ে আসা, তার অপিনিয়ন কি বলবো, সে খুবই প্রাউড আমার প্রতি। তার প্রত্যাশা যেমন বেশি, ভালোবাসাটা অনেক বেশি। সে অনেক পছন্দ করে, যখনই সে একা থাকে বাসায় বা তার যদি কখনো খারাপ লাগে, সে টিভি ছেড়ে আমার গান শুনতেছে। এর থেকে বড় পাওয়া আমার কাছে কি থাকতে পারে? সেটাই, মানে প্রত্যাশা থেকে আসলে ভালোবাসার জন্য। হ্যাঁ, সে সবসময় এটাই বলে যে এই তো এটাই আমার শান্তি, যে আমি ওকে টিভিতে দেখতেছি, যে আমি ওর গান শুনতে পাচ্ছি, এটা আমার কাছে অনেক বেশি শান্তির। এর বাইরে আমি কিছু চাই না। আমরা বাবার স্মরণেই একটা গান করি, কি গান শুনতে পারি আমরা? বাবার স্মরণে ফোক বা এনিথিং, মানে ইউ জাস্ট ডেডিকেট দিস সং টু হিম। ওকে, কালো জলেরটা করি, এটা আমার Okay, মোস্ট okay, ফেভারিট ঠিক, সং। এই কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। আর নদীর ধারে চাষে বধু মিঠাই করো আস, ঝিরি হিরি বা কালো দি বইছে 12 মাস। এই কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। আর নদীর ধারে চাষে বধু মিঠাই করো আস, ঝিরি হিরি বা কালো দি বইছে 12 মাস। মেদিনীপুরে রায়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, আর যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সীতা। মেদিনীপুরে রায়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, আর যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সীতা। এই পেছ পাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। এই কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। চিংড়ি মাছের ভেতরে করা তাই ঢালেছি ঘি, আর নিজের হাতের ভাগ ছেড়েছি ভাবলে হবে কি। চিংড়ি মাছের ভেতর করা তাই ঢালেছি ঘি, আর নিজের হাতের ভাগ ছেড়েছি ভাবলে হবে কি। এ চালর চুলা লম্বা কোচা খুলি খুলি যায়, দেখি স্বামীর বিছানা কার ঘরে সময়। এই কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাইনে দর্শন। আর নদীর ধারে চাষে বধু মিঠাই করো আস, ঝিরি হিরি বা কালো দি বইছে 12 মাস। ঝিরি হিরি বা কালো দি বইছে 12 মাস। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। দুর্দান্ত। এই গানগুলো আসলে আমাদের অনেকটা মানে আমাদের সঙ্গে মিশে আছে। এই গানগুলোর প্রতি আপনার ইন্টারেস্টটা কিভাবে আসলো? আসলে ফোক হলো মাটির গান, মাটির গান আসলে মাটির টান। এই গান মানে এই যে ফোক গান গাইলে না নিজের ভিতরে শান্তি লাগে, নিজের মনের ভিতর থেকে অনেক মনে হয় আমি শান্তি, নিজের হ্যাঁ, কথা হ্যাঁ, বলছি এরকম feel হ্যাঁ হয়। একদম, মানে মনে হয় যে না এর ভিতরে ঢুকে যাওয়া যায়,
অন্য কোনো গানে কিন্তু এত শান্তি নেই। এই কালো জলে উজলা তলে গানটার আসলে ট্রান্সলেশন কি জানা আছে কিনা, বা গানটা যদি আমরা একটু জানতে চাই যে গানটার থিমটা কি? আসলে এই কি গানটার বলা থিম যাবে কিনা? হচ্ছে আমি আসলে সঠিক জানি না, যেটা সত্যি কথা। তারপরেও কতটুকু ফিল করেন সেটা ফিল করি বলতে কালো জলে কুচুলা তলে ডুবলো সনাতন, মানে এখানে হয়তো বা কোনো কিছুকে বোঝানো হচ্ছে যে ডুবে যাচ্ছে, সেটাকে তুলে ধরো, না হলে কিন্তু একবার চলে গেলে আর পাবা না, এরকম কিছু হয়তো বা এটার হচ্ছে ব্যাখ্যা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই যেমন চালর চুলা লম্বা কোচা খুলি খুলি যায়, দেখি সামের বিবেচনা, মানে শ্যাম বলতে কৃষ্ণ, হ্যাঁ 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 কৃষ্ণের বিবেচনা কেমন রাধার প্রতি। এখানে যে মেয়েটা এই গানটা করছে সে কিন্তু একজন রাধা, সেক্ষেত্রেই আসলে এই বিবেচনাটা ক্যারেক্টার। হ্যাঁ হ্যাঁ এই 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 ক্ষেত্রতেই আসা আর কি, এই গানটা এইটাই ব্যাখ্যা করে আই থিঙ্ক। যাই হোক, আমরা এই গানটা আমি দেখেছি আসলে, এই গানটা আমরা যখন ইউটিউবেও নানা সময় শুনেছি। পড়াশোনার সাথে মিউজিকের সম্পর্ক কতটুকু ছিল, এবং পড়াশোনা মিউজিকের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল কিনা কখনো? না, এটা আসলে কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি। পড়াশোনাটা আমি কন্টিনিউ করেছি প্রথম থেকেই, আমার কোনো গ্যাপ নেই, কিছু নেই। কারণ পড়াশোনাটা আমার মনে হয়েছে, বাবা মা সবসময় বলেছে যে সবার আগে তোমার নিজের পায়ে Academic দাঁড়াতে study। হবে, হ্যাঁ, যেটা শক্ত হতে হবে, নিচের মাটি। তো এই ক্ষেত্রে পড়াশোনাটা কখনো ছাড়িনি বা ছাড়ার কোনো ইচ্ছাও নেই, আর পড়াশোনা করেই যাইতে হবে, এটাই আমার টেন্ডেন্সি। আর গানের ক্ষেত্রে হচ্ছে গানটা পুরো আলাদা এবং পড়াশোনা আমার আলাদা। আমি যে সাবজেক্টটা নিয়ে পড়ছি সেটা আলাদা, আমার সাবজেক্ট ওয়াইজ আমি যে মানুষ সেটা আসলে বোঝা যায় না। মানে গানের ক্ষেত্রে আমার উচিত ছিল হয়তো মিউজিক রিলেটেড কোনো কিছু নিয়ে Subject পড়া। কোনটা? সাবজেক্ট হচ্ছে সাইকোলজি, মনোবিজ্ঞান। না, আসলে এটার কিন্তু প্রয়োজন, আপনি বললেন না, এটা আর্টের সাথে কানেক্টেড। একজন লিসেনার, যেহেতু আপনার মাল্টিভার্স গান লিখতে হ্যাঁ, হবে, হ্যাঁ। সো পিপল সাইকোলজিটা আসলে ফিল করতে হবে। একজন মানুষের কোন অবস্থায় সে আছে সেটা যদি আপনি ফিল করতে পারেন, তার জায়গা থেকে গান লিখতে পারেন, এটা কিন্তু বেনিফিটস আছে। বেনিফিটস অবশ্যই আছে, কিন্তু আমার আসলে এখন গান লেখার আপাতত কোনো ইচ্ছা নেই। আপনি বলছিলেন যে বাবার কাছে মার খাওয়ার স্মৃতি আমরা শুনছিলাম, এরকম হয়েছে যে পড়ার জন্য বেশি মার খেয়েছেন নাকি ও গানের বাবা, জন্য? না, অনেক মার তো সবকিছুতে খেয়েছি, মানে মা বাবা দুজন পারলে মারে, এরকম অবস্থা। আমি আমার বড় ভাই দুজনই সেম, আমাদের কোনো ধরনের কোনো এরকম কোনো রেকর্ড নেই যে কেউ মারেনি। এরকমও হয়েছে, কেন আমরা করিনি পড়াশোনা, এই নিয়ে মারতে মারতে স্কেল ভেঙে ফেলেছে। নির্যাতনের জীবন পার করে আমি আসলেন নাকি? আসলে একদিক থেকে বেঁচে গেছি, এখন যেমন বড় হয়ে গেছি, এখনো পারলে মারে। যে কেন কথা শুনিস না, মানে এখনো এরকম মোড আছে? হ্যাঁ, কিন্তু সবকিছু থেকে আমার বড় ভাই যে, মানে আমার বাবার পরে সে, তাকে কি বলবো, আমার বড় Backbone ভাই, হিসেবে কাজ করে। বড় ভাই বলতে আমার সব থেকে আপন, যে সে সবসময় আমার পিছনে একটা ঢাল হয়ে দাঁড়াইছে, যে না ওকে মারো না, ওকে করো না, কখনোই করো না। মানে আমার দাদা বৌদি দুজনেই খুব ভালো মানুষ, তাদের মানে জন্য আজকে আমি এখানে। ওনারা কি মিউজিকের সঙ্গে কানেক্টেড আছে? আমার দাদা মিউজিকের সাথে কানেক্টেড ছিল, আমার বড় ভাই গান করতো, তবে পরে সে তার প্যাশন ছিল অন্য, সে চাকরি করেছে, এখন অ্যাব্রোডে থাকে, অস্ট্রেলিয়াতে থাকে দুজনেই। ওখান থেকেই এখনো আসলে আমাদের সাথে এই আসার আগেও কথা হয়েছে যে কোথায় যাচ্ছ, কি করতেছো, খুব ভালোভাবে করো, সুন্দর করে কথা বলো। এটা আসলে তাদের সবসময় থাকে। আমার বৌদি অনেক সাপোর্টিভ এবং দাদা অনেক মানে সাপোর্টিভ। they are well wished to you always. Okay. আমি কিছু করার আগে তারা সবার আগে এক্সাইটেড হয়ে যায়। একটা ব্যাপার বলছিলেন, এটা গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে আলোচনার জন্য। এখন আপনার ভাই পেশা হিসেবে নেয়নি মিউজিকটাকে, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে বাংলাদেশটা আসলে এখনো মিউজিকটা পেশা হিসেবে নেয়ার মতো ম্যাচিওর কান্ট্রি আমরা হইনি, এরকম কিছু কিনা? সত্যি কথা বলতে কি, পেশা হিসেবে আমার দেখা চোখে শিল্পীরা না একটা কথা বলে যে শিল্পীরা শেষ সময় না খেয়ে মরে যায়। কেন আমরা বলে? দেখেছি অনেক। হ্যাঁ, কেন বলে এটা? এবং কারণ দুস্থ আছে। শিল্পী। হ্যাঁ, এই কথাটার জন্য না আমার দাদা, মানে আমার বড় ভাই কখনো পছন্দ করেনি যে না, গানটাকে আমি পেশা হিসেবে নিয়ে সারা জীবন থাকবো। কারণ আর সে আমার বাবাকে দেখেছে, এখনো দেখছে। অবশ্য এখন আমাদের কোনো দরকার হয় না তাকে দিয়ে গান করানো, তবে এই যে ফিলটা আমরা দেখেছি অনেক মানুষকে যে না খেয়ে মরে যাচ্ছে, চিকিৎসার জন্য টাকা বাট লাগবে। মিউজিক না করে অন্য কিছু করলে সে ভালো করতো। হ্যাঁ, এই জন্য আমার দাদা তখন শিফট হয়ে যায় যে না, আমি চাকরি বাকরি করে আমার অকুপেশনটা তৈরি করব। সেখান থেকে তার চাকরি বাকরি শুরু, এবং আমারও বেসিক্যালি ইচ্ছা যে আমি হয়তো বা বাইরের কোনো কান্ট্রিতে যে শিফট হয়ে যাব বা সাইকোলজি নিয়ে কিছু করব। এই গানটা আসলে আমার শখের বশে করা। সেখানে মনে হয় না যে মিউজিক থেকে
হয়তো সরে যাবেন না যেহেতু না শখের না, বসে, সরে কখনো যাব তবে না। আপনার কি মনে হয় না যে এতে আস্তে আস্তে ফিল্ড খালি হতে থাকবে? শুধু আপনি না, আমি দেখেছি তরুণদের মধ্যে অনেকের একটা মানে প্রবণতা, আমি যাদের সাথে কথা বলেছি তারা মানে দে ওয়ান্ট টু লিভ দিস কান্ট্রি বাট দে ডোন্ট ওয়ান্ট টু লিভ মিউজিক। Yeah. তো বাইরে গিয়ে তারা তাদের মতো হয়তো মিউজিক করবে, কিন্তু আপনার মনে হয় না যে এতে করে আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে আসলে ক্ষতিগ্রস্ত কি হচ্ছে? জানেন, আমি একটা জিনিস ফিল করি, যেটা হলো এখানে না মানুষ খুব মানে কি বলবো পাচাটা স্বভাব। আপনি যত তাকে মানে তেল দিতে পারবেন, কোনো প্রডিউসার হোক ডিরেক্টর হোক, আমি সরাসরি বলি, কারণ কি জিনিসটা আসলে এক্স্যাক্টলি আসলে এটাই হয়। আপনার যার সাথে ভালো সম্পর্ক তাকে দিয়েই আপনি গান করাচ্ছেন। আপনার বাইরে যদি কেউ ভালো গায় সেটা আপনি মূল্য দিচ্ছেন না। আপনার সাথে এই মানুষটার যদি খাতির থাকে আপনি একে দিয়ে গান করাবেন। এই জন্য না অনেকের প্রতি মানে গানের প্রতি অনেকের অনীহা চলে আসছে, আমার নিজেরই চলে আসছে। কারণ আমি আসলে চিন্তা করতেছি যে না আমি এটা করব। আমি 2 দিন একজনকে বললাম যে ভাইয়া আমি এখান থেকে বের হয়েছি, আমি গান করতে চাই আপনার এখানে। ঠিক আছে তুমি আসো আসো বলে 3-4 দিন ঘোরাচ্ছে, 4 দিন ঘোরাচ্ছে, 5 দিন ঘোরাচ্ছে, তারপরে তার খোঁজ নেই, কবে দিবে তার ঠিক নেই। তো এই জায়গাগুলো থেকে আমার নিজেরই অনীহা চলে আসছে যে না ধুর এসবের দরকার নেই। এবং আপনি তো এটা বললেন, আমরা আরো কিছু আর্টিস্টের থেকে জার্নালিস্ট হিসাবে বলি, আমরা কোনো পরিচয় বলবো না, না অবশ্যই না। লট অফ আর্টিস্ট মানে দে হ্যাভ এ ক্লেম। সেই ক্লেমটা কি? যে কফি ডেটে রাখা হয়েছে অনেক সময়, মানে মানে এই ধরনের ক্লেমও কিন্তু আছে ইন্ডাস্ট্রিতে। তো আপনার এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা এমনি জানতে চাচ্ছি, কারণ নাম জানতে চাইবো না, মানে বিব্রত হয়েছেন কিনা এজ আর্টিস্ট হিসেবে? বিব্রত হয়েছি বলেই তো অনীহাটা চলে আসছে। আচ্ছা আচ্ছা। বিব্রতিকর বলতে কি, যখন ধরেন আমি ম্যারিড মানুষ, আমাকে যদি কেউ ডাকে, স্বাভাবিক আমার হাজবেন্ড বলবে ফার্স্ট দেখায় আমি তো কাউকে বিশ্বাস করব না। না সেটা উচিত না। হ্যাঁ, কেউ যদি আমাকে ডাকে যে না আমার স্টুডিওতে আসো, ঠিক আছে আমি আমার হাজবেন্ড নিয়ে যাচ্ছি, প্রবলেম তো নেই কোনো। না, তার স্বাভাবিক। তো থাকার কথা না, সে যদি অ্যাজ এ ভালো পার্সন যদি হয় তার তো কোনো সময় থাকা এখন দরকার নেই, সমস্যা। বিষয়টা হচ্ছে ফ্যামিলি এবং প্রফেশন হ্যাঁ, দুটো দুটো ডিফারেন্ট আলাদা। জিনিস। হুম। আমার প্রফেশন কি, আপনি একজন আমি যদি চিন্তা করি যে আপনি গাইবেন, হুম, আপনার এফোর্টটা হচ্ছে আপনার ভোকালে, অবশ্যই আপনার সাথে কে যাচ্ছে, সেটাও তো আপনি ম্যাটার করে কোত্থেকে না। যাচ্ছেন, কখন যাচ্ছেন, দিস ইজ নট দ্য ইস্যুস কিন্তু। হ্যাঁ। সো আপনার মানে এই ব্যাপারটা নিয়ে অ্যাজ এ আর্টিস্ট হিসেবে আমি আপনাকে জিজ্ঞেস করি। আমি আসলে এই একদম ব্যাপারটা open frank নিয়ে না বলুন। আমি 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 কি বলবো, আমার খুব বাজে একটা কি বলবো এক্সপেরিয়েন্স আছে, মানে যেটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। যে আমি সবসময় শুনেছি ঢাকার মিউজিক খুব ভালো, খুলনার থেকে ঢাকার মিউজিক ভালো। যখন আমি খুলনা থেকে ঢাকায় শিফট হয়ে যাই, আমি চিন্তা করেছি যে না এবার ভালো কিছু করতে পারবো। আজকে কফি ডেটে আসো, হাজব্যান্ড নিয়ে আসছো, তোমার সাথে তো ভালো মতো কথাই বলতে পারলাম না, একদিন একা আসো। মানে এটা কোন ধরনের কোশ্চেন? হাউ? আমি একা কেন আসবো? আপনি আমাকে একা কেন ডাকবেন না? আপনার সাথে আমার ভালো সম্পর্ক যখন হবে, আমি তখন যখন সেফ ফিল করব আপনার কাছে, আমি তখন যেতে চাই। এর আগে কিন্তু আপনি আমাকে একা ডাকতে পারেন না। না না, আর একা ডাকার তো আপনার একটা বিষয় আছে যে প্রয়োজন পড়তে হবে। তো একা ডাকার তো আপনার সাথে যদি আমি মিউজিক নিয়ে কথা বলি, মানে এটা ইস্যু না। আপনার হাজবেন্ড বসে আছে পাশে, অবশ্যই পাশে না। বাবা বসে হ্যাঁ, আছে, সেটা বিষয় না, এটা তো বরং কোনো কারণই না। কারণ না, তাই না? সো মানে তোমার intention- সাথে আমি একা কথা বলতে পারিনি তো কি, তোমার সাথে আমি কথা বলতে পারিনি, তুমি হাজবেন্ডকে রেখে আসো একদিন। হোয়াট ইজ দিস বিহেভিয়ার? আই এম জাস্ট শক। আমার হাজবেন্ডকে যখন আমি এটা বলছি, এরা গান করায় নাকি অন্য কিছু করায়, মানে না, এটা স্বাভাবিক। আসলে এটা কোশ্চেন হওয়ার কথাই। হুম, হুম। এইখান থেকে আমার অনীহা শুরু, যে আমি চাই না আসলে এই দেশে এখনো পর্যন্ত মিউজিকটাকে না, হ্যাঁ যারা অনেক আপার লেভেলে চলে গেছে যেমন ইমরান, কণা, এনাদের যদি কথা বলি, এনাদের ব্যাপারটা আলাদা। তবে আমাদের মতো নিউ কামারদের জন্য ব্যাপারটা ডিফারেন্ট। না, আসলে তারা তো এই প্রজন্মের না, একটা বিষয় হ্যাঁ, আছে। তারা আপনার অনেক একটা আগে। জিনিস হচ্ছে, একটা এস্টাবলিশড ইন্ডাস্ট্রি, এখন মোটামুটি একটা ইন্ডাস্ট্রি আছে। আর ইমরান, কণা তারা যখন এসেছিল প্রকৃত অর্থে তখন আসলে ডিজিটাল ইন্ডাস্ট্রি ছিল না। যেমন ডিজিটাল ইন্ডাস্ট্রি এখন ইউটিউব বেসড অনেক ইন্ডাস্ট্রি দেখতে পাই আমরা। সো ওই জিনিসটাতে একটা তফাৎ তো আছেই। আমরা এই প্রসঙ্গগুলো নিয়ে আবারও আপনার কাছে ফিরবো। আমার বন্ধু আবি হনে গো, সহে না পরাণে গো, বন্ধু আবি হনে গো, সহে না পরাণে গো, একলা ঘরে রইতে পারি না, একলা ঘরে রইতে পারি না। আমার বন্ধু আবি হনে গো, সহে না পরাণে গো, একলা ঘরে
রইতে পারি না, পারি না, একলা ঘরে রইতে পারি না। বসন্তের কালে ডালিম পাকা ডালে, বসন্তের কালে ডালিম পাকা ডালে, কার কুঞ্জে রইয়াছো তুমি আইলা 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 না, কার কুঞ্জে রইয়াছো তুমি আইলা আইলা আইলাই না, একলা ঘরে রইতে পারি না, পারি না, একলা ঘরে রইতে পারি না। থাকো বন্ধু সুখে শেল দিয়া মোর বুকে, থাকো বন্ধু সুখে শেল দিয়া মোর বুকে, মনে যদি থাকে তোমার ভইল না, ভইল না, মনে যদি থাকে তোমার ভইলই না, ভইলই না, একলা ঘরে রইতে পারি না, পারি না, একলা ঘরে রইতে পারি না। আমার বন্ধু আবিহনে গো সহে না পরাণে গো, বন্ধু আবিহনে গো সহে না পরাণে গো, একলা ঘরে রইতে পারি না, পারি না, একলা ঘরে রইতে পারি না। বাহ, দুর্দান্ত একটা গান শুনলাম আমরা। থ্যাংক ইউ। আমরা আবারও আপনার কাছে একটু ফিরবো যে প্রসঙ্গে আমরা ছিলাম। এখন দেশে যে প্লেব্যাক ইন্ডাস্ট্রির মানে আপনার অবজারভেশন কি, এবং প্লেব্যাক ইন্ডাস্ট্রি নিয়ে কতদূর অগ্রসর হওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? প্রথমত আমি না এত অবজারভেশন করি না, যেটা সত্যি কথা। আমি এত অবজারভেশনের মধ্যে যাই না, কারণ আমি একদম সিম্পল থাকতে পছন্দ করি। কে কি করছে না করছে এগুলো দেখিও না। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দেখা হয়, যেমন প্রীতম হাসানের গান খুব এখানে শোনা বলে হয়। যেহেতু এটা আপনারও ফিল্ড, আপনারও কিন্তু ফিল্ড অ্যাজ এ আর্টিস্ট হিসেবে, প্লেব্যাক তো আপনারও ফিল্ড। সো সেক্ষেত্রে আপনার কি মনে হয় না যে প্লেব্যাকে কিছু কাজ করা যেতে পারে? করার ইচ্ছা সবারই থাকে, হ্যাঁ, সেই ইচ্ছাটা বাস্তবায়ন হচ্ছে না কেন সেটা একটু জানতে হচ্ছে না চাচ্ছি। কারণ আমি সেই প্ল্যাটফর্মটা পাচ্ছি না। আমি কার হাত ধরে যাব, মানে কার হাত, বলে না যে একটা মানুষের হাত ধরে তো মানুষ ওঠে, সেই মানুষটাই তো নেই। সবারই তো আসলে চিন্তা থাকে যে না, সবাই আসলে ভালো কিছু করতে চায়, প্লেব্যাক করার স্বাভাবিক। সবার ইচ্ছা, প্রতিটা শিল্পীর ইচ্ছা থাকে প্লেব্যাক করার। তো সেই ক্ষেত্রে বলতে গেলে যে এরকম কোনো মানুষ আমি পাচ্ছি না যে কিনা আমার পিছন থেকে বলবে, যে ধাক্কা দিয়ে বলবে যে না তোমার করতে হবে, বা চলো যে আমি পিছনে আছি, তোমার করতে কোনো প্যারা নাই বা তোমার কোনো প্রবলেম নাই। আপনার কি মনে হয় যে এখানে কোনো সিন্ডিকেট মেইনটেইন হচ্ছে? আমি যে বললাম আপনাকে একটু আগে, যে যার সাথে যার ভালো সম্পর্ক তার সাথেই তার সব, সেটা প্লেব্যাকের ক্ষেত্রেও অবভিয়াসলি এটা সব কিছুর ক্ষেত্রে, লাইভ প্রোগ্রাম বলেন, লাইভ কি বলবো, সব কিছু। এই যে প্লেব্যাক সিঙ্গার যারা, অনেক আছে গান গেতেও পারে না, তাদেরকে দিয়ে এখন প্লেব্যাক হচ্ছে কিভাবে। অনেক ভালো ভালো সিঙ্গার এখন বসে আছে, অনেক ভালো ভালো সিঙ্গার যারা গান গাইতে চায়, গান গেয়ে পৃথিবীতে নাম আমি কামাতে নানা চায়, সময় তাদের হ্যাঁ, অভিযোগও দেখি গণমাধ্যমে। কিন্তু হয় না, আসলে পায় না, কারণ কি সেই প্ল্যাটফর্মটাই তো কেউ দিচ্ছে না, কেউ জায়গা ছাড়তে চায় না কারোর। আর সবাই এখন বললাম না সুবিধাবাদী, যার সাথে যার ভালো সম্পর্ক, যার সাথে যার ওই যে কাঁঠালের আঠা, তার সাথেই তার সব কিছু। কাজ করা হচ্ছে। আপনার আগামীর পরিকল্পনা কি? নিকট ভবিষ্যতে গান কি রেডি করা আছে এবং কি আমরা দ্রুত পেতে যাচ্ছি? রিসেন্টলি কিছু গান করার ইচ্ছা আছে, সলো বলেন, ডুয়েট কিছু গান করব, কথা চলতেছে। আশা করি খুব ভালো ভালো কয়েকটা গান আপনাদেরকে উপহার দিতে পারবো, যেহেতু আমার নিজের, আমি খুব কোয়ালিটিফুল কাজ করতে পছন্দ করি, যে না একটা গান হলেই হলো এরকম কিছু না, আমার কাছে কোয়ালিটিটা মেনটেন করা উচিত মনে হয়। দ্যাটস ওয়াই আমি কিছু কিছু গান, 2-3টা গান এখন লিস্টে আছে, আশা করছি সামনে ঈদের পরই হয়তো বা সেগুলোর কাজ শুরু করব। আচ্ছা, মানে রেকর্ডেড কোনো কিছু আছে কিনা অলরেডি? রেকর্ডেড কোনো কিছু এখনো হয়নি, তবে রেকর্ডিং এর কথা চলতেছে। আমি ঢাকায় এসেছি, তো এর মধ্যেই হয়তো কয়েকটা ভয়েস দিয়ে চলে যাব। আচ্ছা আচ্ছা, এরকম কি হয়েছে, মানে ব্যাপারটা হচ্ছে অডিও ইন্ডাস্ট্রিগুলোর কি অবস্থা বুঝতে পারছেন, অ্যাজ এ যেহেতু রেকর্ডিং এ কাজ করছেন এখন, অডিও ইন্ডাস্ট্রির কি অবস্থা বাংলাদেশের? ভালো, সব কিছুই ভালো,
কি বলবো, এখানে সবকিছু ভালো চলতেছে সবার, সব ক্ষেত্রে বলতে গেলে যে আমি পার্সোনালি তো এত কাজ করি না, তো আমি এত কিছু জানিও না যে আসলে কেমন কি হচ্ছে না হচ্ছে। আমরা শেষ দিকে যাব, কিন্তু গান দিয়ে শেষ করতে চাই। প্রিয় দর্শক, আশা করছি আপনারা এই পুরো সময়টা এনজয় করেছেন। আপনাদেরকে বিদায়ের আগে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি বলতে চাই আবারও ফিরে আসবো আরও একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন কালের কণ্ঠের, কালের সুরের। আমরা গান শুনি। আমার মৌলিক গানটাই করছি, যেটা আমার প্রথম মৌলিক গান। তুই ছাড়া পৃথিবীতে আমার কেহ নাই, তোর মুখ দেখে শুধু যেদিকে তাকাই। তুই ছাড়া পৃথিবীতে আমার কেহ নাই, তোর মুখ দেখে শুধু যেদিকে তাকাই। তোর হাঁটা চলাই বুকের ডানে বাই, তুই ছাড়া বাঁচে না হৃদয়, তুই ছাড়া বাঁচে না হৃদয়। কত কাছে এলে বল মন দিবি ছুতে, চাই সব ছেড়ে দিয়ে শুধু তোর হতে। কত কাছে এলে বল মন দিবি ছুতে, চাই সব ছেড়ে দিয়ে শুধু তোর হতে। তোর হাঁটা চলাই বুকের ডানে বাই, তুই ছাড়া বাঁচে না হৃদয়, তুই ছাড়া বাঁচে না হৃদয়। তুই ছাড়া পৃথিবীতে আমার কেহ নাই, তোর মুখ দেখে শুধু যেদিকে তাকাই। তোর হাঁটা চলাই বুকের ডানে বাই, তুই ছাড়া বাঁচে না হৃদয়, তুই ছাড়া বাঁচে না হৃদয়, তুই ছাড়া বাঁচে